GEPS 11 বিষয় ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। এই বিষয়ের মডিউল 2 ইউনিট 8 রয়েছে গান্ধী অ্যান্ড মাস মোবিলাইজেশন, নন কোঅপারেশন অ্যান্ড সিভিল ডিসঅবেডিয়েন্স, অর্থাৎ গান্ধী এবং গণসংহতি, অসহযোগ এবং আইন অমান্য আন্দোলন। এই অধ্যায়ের 8.8 অনুশীলনীতে যে প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে করে দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরগুলির মান 10 বা 5 নম্বরের জন্য। প্রশ্নের উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং স্কিপ না করে দেখুন। প্রথম প্রশ্ন রয়েছে আইন অমান্য আন্দোলনের কারণগুলি উল্লেখ করুন। উত্তর: 1921 সালের ডিসেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস গান্ধীজিকে একটি গণ আইন অমান্য আন্দোলন শুরু করার জন্য অনুমোদন দেয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধী কর্তৃক প্রবর্তিত সবচেয়ে উল্লেখযোগ্য আন্দোলনগুলির মধ্যে অন্যতম ছিল এই আইন অমান্য আন্দোলন। এই আন্দোলনের প্রধান 3টি কারণ হল সাইমন কমিশন গঠন, ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি, সামাজিক বিপ্লবীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ। সাইমন কমিশন গঠন। ব্রিটিশ সরকার 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিয়োগ করলে ভারতের রাজনৈতিক দলগুলি নিজেদের মতভেদকে দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ শুরু করে। ভারতের সর্বত্র সাইমন কমিশনকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাইমন কমিশন বয়কট উপলক্ষে ভারতের সর্বত্র প্রবল উদ্দীপনা শুরু হয়। পাঞ্জাবে লালা লাজপত রায় সাইমন বিরোধী বয়কট পরিচালনার সময় পুলিশের লাঠির আঘাতে নিহত হন। সাইমন কমিশন উপলক্ষে যে গণ আন্দোলনের সূচনা হয় তা ক্রমে আইন অমান্য আন্দোলনে পরিণত হয়। ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি। স্বরাজ্য দল আইনসভার নির্বাচনে যোগ দিয়ে আইনসভা ও পৌরসভাগুলিতে নিরন্তর সরকারকে বিব্রত করে ডোমিনিয়ন স্ট্যাটাস আদায় করতে চেষ্টা করেন। কিন্তু বড়লাট লর্ড রিডিং এর কাজকর্ম দেখে স্বরাজ্য দলের নেতারা বুঝতে পারেন ব্রিটিশ সরকারের থেকে ডোমিনিয়ন স্ট্যাটাস আদায় করা তাদের পক্ষে সম্ভব নয়। উপরন্তু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর স্বরাজ্য দলের যোগ্য নেতৃত্বের অভাবে দলের অভ্যন্তরে ফাটল দেখা দেয়। কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সেনগুপ্ত ও শাসমলের বিরোধ দলকে আরও দুর্বল করে। ফলে স্বরাজ্য দল জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে ভারতের যুবশক্তি অশান্ত হয়ে ওঠে। এই সময় ভারতের যুবশক্তিকে নেতৃত্ব দেন জওহরলাল ও সুভাষচন্দ্র। 1927 খ্রিস্টাব্দে মাদ্রাজ কংগ্রেসের প্রস্তাব অনুযায়ী তারা পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলন শুরুর কথা বলেন। অপরদিকে মডারেটরা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত দিলে কংগ্রেসের প্রবীণ নেতা মহাত্মা গান্ধী উপলব্ধি করেন যে দেশে একটি গণ আন্দোলন শুরু করার সময় এসেছে। লর্ড আরউইন ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দানের জন্যে যে আশ্বাস দিয়েছিলেন, ব্রিটিশ পার্লামেন্টে তা কার্যকরী না হলে আরউইন ঘোষণা বিফল হয়। এরপরই গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। 3 নম্বর পয়েন্ট, সামাজিক বিপ্লবীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ। ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবিতে 1928 খ্রিস্টাব্দে কলিকাতা কংগ্রেসে ব্রিটিশ সরকারকে যে 1 বছর সময় দেওয়া হয়েছিল, ব্রিটিশ সরকার তাতে কর্ণপাত করেননি। ইতিমধ্যে বোম্বাইয়ের গিরনি কামগার ইউনিয়ন বস্ত্রশিল্পে এবং বাংলায় চটকলেও ধর্মঘট শুরু হয়। সরকার 1929 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রধান কমিউনিস্ট নেতাদের অকস্মাৎ বন্দি করে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করলে সর্বত্র উত্তেজনা দেখা দেয়। কংগ্রেসও এই ঘটনার তীব্র নিন্দা করে। 1929 খ্রিস্টাব্দের 8 এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত, যারা ছিলেন হিন্দুস্তান রিপাবলিকান আর্মি নামে বিপ্লবী কমিউনিস্ট দলের সদস্য, তারা প্রতিবাদ জ্ঞাপনের জন্য আইনসভায় বোমা ছোড়েন ও প্রচারপত্র বিলি করেন। এই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জেলে বন্দীদের ওপর দুর্ব্যবহারের প্রতিবাদে বিপ্লবী যতীন দাস ৬৪ দিন অনশনের ফলে দেহত্যাগ করলে সারা ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শীঘ্রই দ্বিতীয় একটি গণ আন্দোলনের দ্বারা জনসাধারণের আবেগ ও প্রত্যাশাকে রূপদানের জন্যই মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলনের ডাক দেন। আন্দোলন আরম্ভের আগে প্রকৃত সত্যাগ্রহী হিসেবে মহাত্মা গান্ধী আরউইনকে আরও একবার মীমাংসার শেষ সুযোগ দেন। অমলেশ ত্রিপাঠীর মতে গান্ধীজির 11 দফা দাবি ছিল পাকা সেনাপতির যুদ্ধ আরম্ভের আগে যুক্তিসঙ্গত চরমপত্র, কারণ তিনি এই 11 দফা দাবিতে সকল শ্রেণীর স্বার্থ রক্ষার চেষ্টা করেন। বুর্জোয়া ধনীদের স্বার্থে তিনি যেমন বিনিময় হারের পরিবর্তন ও শুল্ক সংরক্ষণ চান, তেমনই কৃষকদের জন্য 50% খাজনা হ্রাস, সর্বসাধারণের জন্যে তিনি মাদক বর্জন, লবণ শুল্ক লোপ চান। তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি ও রাজনৈতিক মামলার প্রত্যাহার চান। লর্ড আরউইন গান্ধীর 11 দফা নাকচ করলে আইন অমান্য আন্দোলন আরম্ভ হয়। আপনাদের পাঠ্য বইতে যেহেতু এই 3টি কারণের ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এই 3টি কারণকেই আলোচনা করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি কারণ আছে, সেগুলি যদি কারোর জানার ইচ্ছা হয় বা সেগুলি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে স্কিপ না করে দেখলে আপনি বুঝতে পারবেন আইন অমান্য আন্দোলন শুরুর প্রধান 3টি কারণ, অর্থাৎ কোন কারণগুলির প্রেক্ষিতেই গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তির ওপর একটি টিকা লিখুন। উত্তর, আইন অমান্য আন্দোলনের প্রথম পর্ব চলার সময় ব্রিটিশ সরকার অকস্মাৎ শাসন সংস্কার সম্পর্কে আলোচনার জন্য ভারতের বিভিন্ন দল ও রাজনৈতিক গোষ্ঠীকে লন্ডনে এক গোলটেবিল বৈঠকে আহ্বান করেন। 12 নভেম্বর 1930 খ্রিস্টাব্দের প্রথম গোলটেবিল বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড একটি ফেডারেশন গঠনের প্রস্তাব দিয়ে ডোমিনিয়ন স্ট্যাটাস এবং পূর্ণ স্বরাজের দাবি থেকে জাতীয় নেতাদের দৃষ্টি ফেডারেশন গঠনের দিকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত করেন। আসলে ভারতবাসীর হাতে প্রকৃত ক্ষমতা দিতে ব্রিটিশ সরকারের কিছুমাত্র ইচ্ছা ছিল না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ডের কূটনীতি, আইনসভায় সংখ্যালঘু বিশেষত মুসলিমদের আইন সংরক্ষণ এবং আসন সংরক্ষণের প্রশ্নে হিন্দু নেতাদের সঙ্গে তীব্র মতভেদ, সর্বোপরি কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে যোগ না দেওয়ায় এই বৈঠক ব্যর্থ হয়। এরপর দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসকে রাজি করাতে উদারপন্থী নেতা সাপ্রু, জায়কার প্রমুখ ব্যক্তিত্ব গান্ধীজিকে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের জন্য অনুরোধ জানান। প্রথমে গান্ধীজি এই বৈঠকে যোগ দিতে অস্বীকৃত হলেও পরবর্তীতে মত পরিবর্তন করে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের পূর্বশর্ত রূপে বড়লাট আরউইনের সঙ্গে আলোচনার জন্যে সাক্ষাৎকার চান। গান্ধীজি আরউইনের সাক্ষাৎকার চেয়ে এক পত্র দেন এবং আরউইনের সম্মতিক্রমে গান্ধী আরউইন সাক্ষাৎকারের ফলে 5ই মার্চ 1931 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি। এই চুক্তিতে যে শর্তগুলি স্থির করা হয়েছিল সেগুলি হল, কংগ্রেস আপাতত আইন অমান্য স্থগিত রাখবে। দ্বিতীয়ত, সরকার সন্ত্রাসবাদীদের একটি ছাড়া সকল আদেশ প্রত্যাহার করবেন। তৃতীয়ত, আইন অমান্যকারী স্বেচ্ছাসেবকদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে। চতুর্থত, আইন অমান্যকারীদের বাজেয়াপ্ত অবিকৃত জমি ফেরত দেওয়া হবে। পঞ্চমত, যে সকল কর্মচারী পদত্যাগ করেছে তাদের পুনর্বহালের চেষ্টা করা হবে। ষষ্ঠত, আইন না ভেঙে শান্তিপূর্ণ পিকেটিং করা যাবে। সপ্তমত, গৃহস্থের প্রয়োজনে লবণ তৈরি করা যাবে। অষ্টমত, কংগ্রেস গোলটেবিল বৈঠকে যোগ দেবে, কিন্তু কংগ্রেসকে এই বৈঠকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংখ্যালঘুদের দাবি মেনে আলোচনায় বসতে হবে।
গান্ধী আরউইন চুক্তি সম্পর্কিত কিছু বিতর্ক রয়েছে। গান্ধী আরউইন চুক্তি যুক্তিযুক্ত ছিল কি না এ সম্পর্কে বিতর্ক আছে। জওহরলাল নেহেরুর মতে এই চুক্তির দ্বারা লাহোর কংগ্রেসের গৃহীত প্রস্তাব থেকে পিছু হটা হয়। বিশেষ করে এই চুক্তির শর্তে বিপ্লবী ভগৎ সিংয়ের প্রাণ রক্ষার শর্ত না থাকায় বামপন্থীরা এই চুক্তির নিন্দা করেন। তবে কারো কারো মতে এই চুক্তি কংগ্রেস ও গান্ধীজির মর্যাদা বাড়ায়। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারকে কংগ্রেসের সঙ্গে আপোষ আলোচনার দ্বারা সন্ধি স্বাক্ষরে বাধ্য করা ছিল গান্ধীজির এক বিরাট সাফল্য। ডক্টর অমলেশ ত্রিপাঠীর মতে গোলটেবিল বৈঠকে যোগদান না করলে কংগ্রেস মার্কিন ও অন্যান্য বৈদেশিক রাষ্ট্রের সহানুভূতি হারাত। এই বৈঠকে যোগদানের আগে গান্ধী আরউইন চুক্তির দ্বারা গান্ধীজি সরকারকে যুদ্ধবিরতি স্বাক্ষরে বাধ্য করেন। প্রশ্ন দুটির উত্তর অবশ্যই পরীক্ষার জন্য তৈরি করে রাখুন। পরীক্ষায় 10 এবং 5 নম্বরের জন্য প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পাঠ্য বিষয়ের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।